খুন খুন বলে দৌড়ে আসছে পাশের মানুষ। কলেজের মাঠে আম গাছের ওপর ঝুলছে এক মধ্যবয়স্ক লোকের লাশ। এমন একটা খুব কমই ঘটে, পাওয়া যাচ্ছে না খুনিকে। এভাবে একটা মানুষকে মেরে গাছের উপর ঝুলিয়ে রাখবে, এটা দেখে সবাই ভয়ে কাতর। ঘন্টা দুয়েক পরে পুলিশের ভিড় জমে যায় কলেজের মাঠে। লাশ নামানো হয়, রাউন্ড হচ্ছে লাশের চারপাশ। মুখ দেখে চেনার উপায় নেই, তদন্ত করে যাচ্ছে পুলিশ। ঝিমঝিম বৃষ্টি, ঘুমিয়ে আছে নীল। রাত তখন 11টা ছুঁই ছুঁই। দরজায় খটখট শব্দ হচ্ছে। নীল ঘুম থেকে উঠে দরজা খুলতেই অবাক। বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে এক রূপবতী। গায়ের কাপড় গায়ে লেপ্টে আছে। নীলের চোখ যায় মেয়েটার ঠোঁটের দিকে। মেয়েটা বলে, প্লিজ খারাপ নজরে তাকাবেন না, বিপদে পড়ে আসতে হয়েছে এখানে। নীলের কোনো হুঁশ নেই। মেয়েটার কাঁপা ঠোঁটে নজর তার। মেয়েটা আবারও বলে, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ হ্যাঁ বলুন। আমি নীলাদ্রি বলছি, কি আজকে রাতটা থাকা যাবে আপনার বাসায়? দেখুন, আমি এই বাসায় একা থাকি, আমার বাবা মা নেই। এত বড় বাড়িতে আপনি একা থাকেন, আর আপনার বাবা মা নেই মানে? হ্যাঁ, একাই থাকি। আরে হ্যাঁ, আমার বাবা মা নেই। আপনার যদি প্রবলেম না হয় থাকতে পারি, অন্য রুম তো আছে তাই না? হ্যাঁ আছে, কিন্তু আপনি একটা মেয়ে মানুষ হয়ে একা একটা ছেলের পাশে থাকবেন? মেয়েটা কথা না বলে ঘরের ভেতরে ঢুকে যায়। অবাক নীল মেয়েটার সাহস দেখে। এই মেয়ে কি পাগল নাকি? আমার শহরে খুন হয়েছে, আর আমি জানি না কে খুন করেছে। কার এত বড় সাহস যে আমার শহরে খুন করে? তার কলিজাটা ছিঁড়ে কুকুরকে খাইয়ে দেব। খুঁজে বের করো কে সে। নায়েব বসে আছে চেয়ারে, হাতে সিগারেট, 5 আঙুলের মাঝে 2 আঙুল বাঘ চিহ্ন আংটি। সিগারেটের ধোঁয়া ওপরে ছেড়ে দিচ্ছে ধানমান্ডি শহর, তার ড্রাগসের লিডার সে। আবার একটা খুন তার শহরে। বস, জানি না কে খুন করেছে। এমন মানুষ এই শহরে থাকবে আমরা ভাবতেও পারিনি। কিন্তু কে হতে পারে সে? পুলিশের কাছে গিয়েছে, পুলিশ বলল তারা কোনো ক্লু পায়নি। তাহলে কে সে? যেই হোক না কেন, আমার সামনে এসে দাঁড়াতে হবে তাকে। তোরা সব দিকে নজর রাখিস। জি বস। কলেজের চারপাশ নীরব। মানুষের ভিড় জমে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ক্লাসরুমে সব ছাত্রছাত্রী। কলেজের মাঠ দিয়ে হেঁটে আসে নীল। দূর থেকে চেয়ে আছে জুথি নামে এক মেয়ে। নীল কলেজের বারান্দায় আসতেই সে বলে, নতুন? জি। নাম কি? শাওন আহমেদ নীল, সবাই নীল বলেই ডাকে। এই কলেজে একটা খুন হয়েছে জানেন? কি খুন? এই আসতে বলেন, এত ভয় পাচ্ছেন কেন? আমি খুনাখুনি ভয় পাই। আসলে আপনি ভীত। সবাই বলে। সবাই বলে মানে? কিছু না, আমি যাই। নীল মাথা নিচু করে চলে যায় ক্লাসরুমে। ক্লাস শেষে বাইরে বের হতেই আবারও সামনে জুথি নামে মেয়েটা দাঁড়ায়। নীল বলে, কিছু বলবেন? হ্যাঁ বলবো। জি বলুন। তোমার বাসা কোথায়? বাসা নেই, রাজপ্রাসাদ আছে। মানে? মানে কিছু না। নীল চলে যায় কলেজ গেটের বাইরে। ধম মেরে দাঁড়িয়ে আছে জুথি। কি বলেছে নীল তাকে? রাজপ্রাসাদের কথা? তার কি সত্যি রাজপ্রাসাদ আছে? মেয়েদের ভিড়ে পড়ে আছে রাকিব। মদের বোতল খালি হচ্ছে। ড্রাঙ্ক হয়ে পড়ে আছে সে। নিয়ে যাওয়া হয় তাকে ক্লাব রুমে। পাশে বসে আছে 2-3টা মেয়ে। ফোন বাজে রাকিবের। 3টা মেয়ের মাঝে একজন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, রাকিব কোথায়? ঘুমিয়ে আছে। ওকে ঘুমোতে দাও, বিরক্ত করো না তাকে। জি ফাদার। বাসায় এসে পৌঁছায় নীল। বাড়ির চারপাশ পরিষ্কার মনে হচ্ছে তার।
দরজা খুলতেই অবাক সে। বাসার প্রতিটা জিনিসপত্র এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে যা নীলকে অবাক করে দিয়েছে। নীল ভাবে, ঘরে চোর আসেনি তো? এভাবে কি ভাবেন আপনি? হুম হুম। আপনি বাসা থেকে যাননি এখনো? না, যাওয়ার ইচ্ছে নাই, ভাবছি আপনার বাসায় থাকবো। এসব বলে লাভ নেই, সন্ধ্যা হওয়ার আগেই চলে যাবেন এখান থেকে। আমি একা ছেলে মানুষ, আর আপনি একটা মেয়ে। আশেপাশের মানুষ দেখলে খারাপ ভাবতে পারে। গোপনীয় মানুষদের আবার খারাপ লাগা? কিছু বলবেন? না, কিচ্ছু না। বিয়ে করবেন আমাকে, তাহলে আর কেউ খারাপ ভাববে না। বিয়ে? সকালবেলা আবারও একটা খুন। নিউজ খবরের কাগজে ছাপা হয়েছে মৃত লাশের ছবি। হাত কাটা লাশের ছবির দিকে যে তাকাচ্ছে সেই ভয় পাচ্ছে। মানুষ ভয় পাচ্ছে, ঘর থেকে বের হচ্ছে না মানুষ। রাস্তায় থাকা পাগলটা ভয়ে সাধারণ মানুষের ঘরে আশ্রম নিচ্ছে। মারার ভয়ে সবার মনে আছে। কে এভাবে খারাপ মানুষগুলোকে মারছে? আড়ালে আছে কেন সে? এসব দেখার জন্য তো আইন আছে। রেগে আছে পুলিশ টিম। সকাল হলেই খুনের নিউজ দেখতে হচ্ছে তাদের। খবরের কাগজে ছাপা হচ্ছে সেই খুন হওয়া মানুষের লাশের দৃশ্য। ফায়দার রাকিব ভাই খুন হয়েছে। ফোনের স্পিকার নিজের ভাইয়ের খুনের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নায়েব। প্রথম বাইরের মানুষ খুন, এখন তার ভাই। অচেনা মানুষটা আমার নিজের ভাইকেও ছাড় দেয়নি। বয়সে সাধারণ মানুষ হতেই পারে না, সে কঠিন মানুষ হয়তো। নায়েব কোমর থেকে পিস্তলটা বের করে শ্যুট করে সামনে থাকা ছেলেটার কপাল বরাবর। লুটিয়ে পড়ে ছেলেটার লাশ। বের করছিস না কেন তাকে? কে সে? কার এত বড় সাহস আমার ভাইকে মারে? তাকে আমি সোজা উপরে পাঠিয়ে দেব। কোমরে কাপড় গুঁজে কলসি কোমরে নিয়ে হেঁটে যাচ্ছে এক সুন্দরী। পাড়ার ময় মুরব্বীরা হাসছে তাকে দেখে। সে হাসি খুশিতে থাকে সব সময়। মানুষের গাছের আম চুরি করে খেতে সে অনেক ভালোবাসে। এক বুড়ি তাকে দেখে বলে, কি রে মায়া, তুই কলসি কোমরে নিছস ঠিক আছে, কিন্তু তোর কলসির পানি কোথায়? এই বুড়ি, তুমি তো বললে তুমি নাকি চোখে দেখো না, তাহলে আমার কলসিতে পানি নেই এটা দেখলে কিভাবে? একটু একটু দেখি রে। দাদা, কে দেখো তো। যা শয়তান মাইয়া। বুড়ি চলে যায়। মায়া হাসতে হাসতে চলে আসে তার ছোট্ট ঘরে। অসুস্থ হয়ে পড়ে আছে তার মা রোবেয়া। চকির এক কোণে বসে মায়া হাত বুলায় তার মায়ের কপালে। চোখ খুলে তার মা নিজের মেয়েকে দেখে বলে, মা, তুই কোথায় ছিলি? ঘরে একা আছি, আমার ভালো লাগে না তোকে ছাড়া। মা, আমি পানি আনতে গিয়েছিলাম, রান্না শেষ করতে হবে, রাতে তো খাবে তাই না? হুম। এত বড় একটা মানুষ খুন হয়েছে, কেউ কিছু ক্লু বের করতে পারছে না। এটা ডিউটি সবার। অল পুলিশ টিম মিটিং বসিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। মাথা নিচু করে সবাই আছে। চোখে সাদা ফ্রেমের চশমা পরে আছে শহীদ সাহেব, যার ক্ষমতা পুরো পুলিশ টিমে আছে। স্যার, আর একটা কথাও শুনতে চাই না। যে করে হোক খুনিকে ধরার ব্যবস্থা করুন। আমি খুনিকে লকআপে দেখতে চাই। জি স্যার। কবরের পাশে বসে আছে নায়েব, চোখে পানি। নিজের ভাই খুন হয়েছে ভাবতেই অবাক লাগছে। তার পাশে থাকা ছেলেরা বলে, বস এভাবে বসে থাকলে হবে না, তাকে খুঁজে বের করতে হবে। ভাইয়া ঘুমিয়ে গেছে আজীবনের জন্য, জাগবে না সে। কে খুন করেছে আমার ভাইকে? খুঁজে বের কর, তার কলিজাটা দেখতে চাই আমি। 10 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কলেজের চারপাশ নীরব। মানুষের আনাগোনা খুব কম। ভয়ে আছে মানুষ। দেশের নাম করা মানুষের ভাই খুন হয়েছে। কে খুন করেছে তার কোনো ক্লু পাচ্ছে না পুলিশ। সকাল হলেই মৃত মানুষের খবর পাওয়া যাচ্ছে। ভয় পাচ্ছে মানুষ। কার পালা কখন হয় গোপন খুনির হাতে? মাঝরাত। বাড়ির গেটের বাইরে যাচ্ছে নীল। ওপর থেকে তাকিয়ে আছে নীলাদ্রি। মুচকি হাসে সে। তাহলে কি
আমার সন্দেহ ঠিকঠাক? নীলাদ্রি হাতে ফোন নিয়ে কল দেয় কারোর নাম্বারে। রিসিভ করতে নীলাদ্রি বলে, জ্যোতি, আমার সন্দেহ ঠিকঠাক। আমার পুরো নজরে সে কোথায় যায় কি করে সবই জানা হচ্ছে। তুই তার সাথে থাকিস, সুযোগ পেলেই লকআপে। ইয়াহ দোস্ত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ, গায়ে কালো কোট, মাথায় লম্বা টুপি। সামনে বড় একটা ফ্যাক্টরি, ভেতরে ড্রাগসের কারবার চলছে। ল্যাম্পপোস্টের আলোর নিচে দাঁড়ায় সে। হঠাৎ পেছন থেকে কেউ বলে, কে চাই? পেছন ফিরে তাকায় সে। মুখ ভর্তি দাড়ি, চোখের ভ্রুতে রিং। সে বলে, মৃত্যু, মৃত্যু চাই তোদের, জীবনটা চাই তোদের। শালা রাতে পাগল হয়ে গে। লুটিয়ে পড়েছে এটার লাশ। মুচকি হাসে সে। চিৎকার শুনে ফ্যাক্টরির ভেতর থেকে কিছু ছেলে পেলে বের হয়। হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে চোখ থেকে আগুন ঝরবে। সে বলে, এই শহরে একটার পর একটা খুন হচ্ছে, তাও তোরা এসবে লেগে আছিস। মৃত্যুর ভয় তোদের মাঝে নেই মনে হচ্ছে। কে তুই? মুখ নিচে নামিয়ে রেখেছিস কেন? উঁচু কর। মুখ তুলে তাকায় সে। মুখ দেখে অবাক ছেলেগুলো। ছেলেদের মাঝে একজন ঠোঁট কাঁপিয়ে আস্তে করে বলে, সাজু তুই? চিনে ফেললি? তুই তাহলে এসব করে বেড়াচ্ছিস? ভাইয়াকে কেন মারলি? সে তোদের ভাই হতে পারে, আমার না। সে আমার কাছে শত্রু, বিশ্বাসঘাতক, বেঈমান। দেখ, লুকিয়ে থাকাটাই তোর ভালো হবে। বস জানলে তুই উপরে চলে যাবি। বস কে এই শহরে? যেই শহরে সাজু থাকে সেই শহরটা সাজুর, মনে রাখিস। যদি আমরা তোকে মেরে ফেলি? মেরে ফেলার কথা তোদের মুখে মানায় না। গোপন তথ্যের মানুষকে কিছুই করতে পারবি না তোরা। এক সময় তোর হুকুমে কাজ করেছি। তোকে মেরে ফেলার কথা ছিল আরও আগে, কিন্তু এর আগেই তুই পালিয়েছিস, আর এখন নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস। ওকে, আমার মৃত্যুর আগে তোদেরকে একটা ছোট্ট গল্প শুনিয়ে যাই। কি, তুই আবার গল্প বলতে পারিস? এই ঈশান, দেখ সাজু নাকি আজকাল গল্প বলে, তা গল্পটা কি বলেন শুনি। নেশায় ড্রাঙ্ক সে। পাশে দুইটা মেয়ে বসে তার যত্ন নিচ্ছে। মেয়ে দুইটা চোখে ছিল সারা রাতের ঘুম। রুমের মাঝে বিছানার শেষ জায়গায় ঘুমিয়ে পড়ে মেয়ে দুইটা। বেশ কিছুক্ষণ পর লম্বা টুপি পরে সেই রুমে প্রবেশ করে এক অচেনা মানুষ। দুই হাতে ছিল তার ছোট সুইয়ে দুইটা ইঞ্জেকশন। তার মাথায় লাগানো সেই চিকন সুই। সুইয়ের মাথা ঢুকিয়ে দেয় ঘুমন্ত মেয়ে দুইটার ঘাড়ে। সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়ে মেয়ে দুইটা। ড্রাঙ্ক হয়ে থাকা ছেলেটা ছিল বিভোর ঘুমে আচ্ছন্ন। বিছানায় বসে লম্বা টুপিওয়ালা ছেলেটা। ভাই, ঘুমিয়ে আছেন ভাই? শালা বিরক্ত করিস না, ঘুমাতে দে। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে সেই লম্বা টুপিওয়ালা ছেলেটা। জোর হাসির শব্দ শুনে ঘুম থেকে উঠে বসতেই অবাক সে। কপাল বেয়ে ঘামের ফোঁটা পড়ছে তার। সাজু তুই? ভয় পাস না, এখানে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু আমি আছি। দেখ, আমাকে কিছু করিস না, ভুল হয়েছে। তোর সাথে আমার বেমানি করা ঠিক হয়নি। আমি বেঈমান মানুষ বাঁচিয়ে রাখি না, তোকেও বাঁচিয়ে রাখবো না। কোমরে 9mm ক্যালিভারের পিস্তল। হাতে পিস্তলটা নেয়, সাইলেন্সার লাগাতে লাগাতে বলে, এই পিস্তলটা চিনতে পেরেছিস? এটা সেই পিস্তল, যে পিস্তল দিয়ে আমার পরিবারকে মেরেছিস। আমার সবচেয়ে প্রিয় বোনকে তুই আর তোর ভাই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। কি দোষ করেছে তারা তোদের সাথে? তোদের শত্রু ছিলাম আমি, তাহলে তাদেরকে কেন মেরেছিস? কেন আমাকে এতিম করেছিস? কেন বাবা মার আদর থেকে বঞ্চিত করেছিস? ক্ষমা করে দে ভাই। ক্ষমা তোকে? ভালো থাকিস ওপরে। 3টা গুলিতে বুক ছিদ্র করে বের হয় পিছন দিয়ে। লুটিয়ে পড়ে রাকিব। জানিস, সেদিন অনেক হেসেছিলাম, কারণ মনে আনন্দ পেয়েছি। নিজের পরিবারকে হারিয়েছি এই নরপশুদের জন্য। এক এক করে সব কয়টাকে উপরে পাঠাবো। সজুর চোখে পানি জমেছে, চোখের পানি মুছে দেয় ঈশান। আশাদ বলে,
এতদিন যা জানা হয়নি এখন তা জানা হয়েছে। সাজু, তোকে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। তোকে মারার কথা আমরা কিভাবে ভাববো বল? তুই তো আমাদের কলিজার বন্ধু। হ্যাঁ সাজু, আসাদ ঠিকই বলেছে। আমরা দুজন চাই তোর সাথে থেকে যেতে। দেখ, আমি একাই সব দেখে নেব। প্লিজ ভাই, আমাদেরকে তোর সাথে রাখ। অনেকদিন তোকে ছাড়া থেকেছি। ওকে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় মন খারাপ করে বসে আছে মায়া। নিজের গ্রাম ছেড়ে নিজের মাকে রেখে চলে যেতে হবে ঢাকা শহরে। পড়ালেখাটা খুব প্রয়োজন তার। এত চিন্তা করলে হবে বল? আমি চাই তুই অনেক বড় হয়ে ওঠ, দেখবি তুই একসময় অনেক বড় ডাক্তার হবি। মা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? পাগল মেয়ে, তুই তো আর একবারের জন্য চলে যাবি না, প্রতি 1 মাস পরে পরে দেখে যাবি আমাকে। হুম। সকাল হয়েছে, জানালার বাহির থেকে সূর্যের আলো ঘরে প্রবেশ করেছে। টেবিলে চায়ের কাপ রাখে নীলাদ্রি। শব্দ পেয়ে ঘুম থেকে ওঠে নীল। অবাক নীলাদ্রি নীলকে দেখে সে বলে, আপনার এই অবস্থা কেন? আর ঘরে এত বাজে গন্ধ। এইসবে আপনার খেয়াল দিয়ে লাভ নেই। আজকে তো আপনার চলে যাওয়ার কথা, তো যাচ্ছেন না কেন? এভাবে বলছেন কেন? চলেই তো যাব। তাহলে যান, কেন আমাকে বিরক্ত করছেন? আমি তোমাকে বিরক্ত করি তাই না? নীল অবাক নীলাদ্রির মুখে তুমি শুনে। নীলাদ্রি রুম থেকে বের হয়ে যায়। নীল বুঝতে পারে নীলাদ্রি মন খারাপ করেছে। করুক মন খারাপ, তাতে আমার কি? কিন্তু তার মুখের তুমিটা অবাক করাচ্ছে আমাকে। তাহলে কি সে আমাকে ভালোবাসে? কিন্তু 2 দিনে একটা মানুষকে কিভাবে ভালোবাসা যায়? আমার সম্পর্কে তো সে তেমন কিছুই জানে না। ধুর, এত কিছু ভেবে লাভ নেই। গাড়ির সিটে বসে আছে মায়া। গাড়ি চলা দেখছে সে। মনে মনে নিজের মায়ের চিন্তা। আপা, আপনার কি হয়েছে? কখন থেকে ডাকছে, কানে কম শুনেন নাকি আপনি? আর মনে বসেছিল মায়া। একটাই চিন্তা, তার মা একা কিভাবে থাকবে। ভাবনার মাঝেই বাসের লোকটা মায়াকে ওপরের কথাগুলো বলে। মায়া বলে, জি ভাই, এসে গেছি ঢাকা। হ্যাঁ এসে গেছি, কিন্তু আপনাকে মনে হচ্ছে চিন্তিত। তা কিছু না। আপনার ভাড়া কত হলো? বেশি না, 200 টাকা। এই নিন টাকা। মায়া ভাড়া দিয়ে নেমে যায় বাস থেকে। নতুন শহর দেখে মায়া অবাক। এত সুন্দর ঢাকা শহর আগে জানলে আরও আগেই চলে আসতো মায়া। আপা, কোথায় যাবেন? মায়া পেছনে তাকিয়ে দেখে ছোট একটা ছেলে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া বলে, 103 যাব। চলেন, জায়গা আপা। জায়গা মানে? আরে আপা, এটা ঢাকাইয়া ভাষা। আপনি ঢাকায় বেশি দিন থাকলেই এই ভাষা শিখে যাবেন। তাই নাকি? চলো যাওয়া যাক। কেটে গেছে 10 দিন। কলেজ খোলা হয়েছে। কলেজের প্রতিটা স্থানে মানুষ বসে আছে। কেউ গ্রুপ নিয়ে বসেছে, আবার কেউ একা বসে বসে বই পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যা হয় তাই হচ্ছে এই কলেজে। একাকিত্ব বসে আছে মায়া। চোখে মোটা ফ্রেমের চশমা, বই হাতে অন্যদিকে খেয়াল রেখেছে। হুট করেই কেউ এসে তাকে বলে, এই যে। মায়া ওপরে তাকিয়ে দেখে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন? হ্যাঁ, এই কলেজে আগে কখনো দেখিনি। তুমি কি নতুন? জি আপু। এই মেয়ে, তুমি আমাকে আপু বলছো কেন? এখানে আপু না, ফ্রেন্ডলি থাকতে হবে। জি, আমি মায়া। তুমি? আমি জ্যোতি। তোমার নামটা খুব সুন্দর। সবাই বলে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে কিছু ছেলে পেলে, যাদেরকে ভয় পায় সবাই। মেয়েদেরকে বিরক্ত করতে ব্যস্ত ছেলেগুলো। হঠাৎ বাইকের সাইলেন্সারের শব্দ, যেই শব্দ সবাইকে অবাক করে দেয়, যেই শব্দ শুনে মানুষ কলেজের ক্লাসরুমে দৌড়ে পালাতো, আজ তার শব্দ আবার শুনছে। ভয়ে কাতর সবাই। বাইক থেকে নেমেছে সাজু, সাথে সাথে
ছেলেগুলো সাজুর পা জড়িয়ে ধরে বলে, ভাই মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না, ক্ষমা চাচ্ছি ভাই। এই শহর থেকে হারিয়ে যাইনি আমি, অতীতের কথা ভেবেই এই শহরে রয়ে গেছি। যেই শহরের প্রতিটা মেয়েকে আমি সম্মান করতাম, আজ তাদেরকে তোরা অসম্মান করছিস। ভাই একেবারে মতো মাফ করে দাও। দৌড়ে পালা, এই কলেজের আশেপাশে যেন তোদেরকে না দেখি। জি ভাই, এই নিজের জান বাঁচা সবাই। দৌড়ে পালায় ছেলেগুলো। সাজু হেঁটে চলে যায় কলেজের মেইন বারান্দায়। দূর থেকে দেখছে জুথি, তার মনে হাজারো প্রশ্ন। আসল রহস্য জানা হলো, কিন্তু নীলাদ্রির কোনো খোঁজ পাচ্ছি না কেন? ফোন বেজে ওঠে জুথির। প্যান্টের পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখে নীলাদ্রি কল দিয়েছে। রিসিভ করতেই উপাস থেকে বলে, জ্যোতি, আজ রাতে তোর বাসায় আসবো, কিছু কথা আছে। আয়, কিন্তু নীল তো আবার আগের রূপ নিয়েছে, নীল থেকে আবারও সাজু। এটাই হওয়ার কথা ছিল। এখন রাখ, সাজুর প্রতি খেয়াল রাখিস। ওকে। মায়া মেইন বারান্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মায়ার দিকে চোখ পড়ে সাজুর। অবাক হয়ে সে বারান্দা থেকে একটু দূরে এসে মায়ার হাত ধরে ফেলে। এটা কেমন অভদ্রতা? আমার হাত কেন ধরলেন? একটা মেয়ের হাত ধরতে লজ্জা করলো না আপনার? ভালো লাগার মানুষকে ছুঁয়ে দেখার ইচ্ছা হলো, তাই হাত ধরছি। ভালো লাগা মানে? ভালো লাগা মানে হলো এই প্রথম তোমার উপর দুর্বল হয়ে পড়েছি। জীবনের সাথে জড়াতে চাই তোমাকে। হবে কি আমার ভালো থাকার প্রিয় মানুষ? হবে কি আমার বেঁচে থাকার একটা কারণ? কথা দিচ্ছি, কখনো কষ্ট দিব না। আপনার মতো একটা বখাটে ছেলের সাথে সম্পর্ক করব ভাবলেন কি করে? সাজু মায়ার হাত ছেড়ে দেয়, অন্যদিকে মনোযোগ দেয় সে। মায়া হেঁটে চলে যায় ক্লাসরুমে। দৌড়ে আসে জুথি। এই ছেলেটা কি বলছে? কিছু না। মায়া মন খারাপ করে চলে যায় ক্লাসরুমে। ক্লাসরুম তার চেনা হয়েছে। প্রথমে বিরক্তকর কারণ হয়েছি, জানি না এই ঢাকা শহরে বেশি দিন থাকতে পারবো কিনা, কিন্তু ছেলেটাকে এইভাবে বলা ঠিক হয়নি, সরি বলতে হবে। ক্লাসরুম থেকে দৌড়ে বের হয় মায়া। বারান্দায় নেই সাজু। ছেলেটা কোথায় চলে গেল? আমাকে খুঁজছো? ভয় পায় মায়া, এক পা পিছিয়ে যায় সে। পুরো কলেজের সবাই তাকিয়ে আছে তাদের দিকে। জুথি একটু আসে তাদের কথা শোনার জন্য। সাজু বলে, আমি বখাটে, কিন্তু কারো ক্ষতি করি না। কোনো মেয়েকে ভালো লাগেনি, আপনাকে ভালো লেগেছে, তাই আপনার হাত ধরেছি। এটা ঠিক না, আর আপনাকে রাগের বশে অনেক কিছু বলেছি, ক্ষমা চাইছি। এই না, এইসব কিছু না। বলতেই পারেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই একই কথা বলতো আমাকে। এখানে কি হচ্ছে? কথার মাঝে জুথি হাজির। জুথিকে দেখে সাজু রেগে যায়। এখানে কি আপনার? কিছু না, ফ্রেন্ডশিপ করতে পারি আপনাদের সাথে? সাজু তাকায় মায়ার দিকে। মায়ার নিচে তাকিয়ে আছে, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না তার। সাজু বলে, আমি ফ্রেন্ডশিপ করি না কারোর সাথে। করলে কি হবে, ফ্রেন্ডই তো হতে চেয়েছি। আপনাকে তো সবাই ভয় পায়, আমি তো ভয় পাই না, তাই ফ্রেন্ড হতে এসেছি। সাজু জোরে হেসে দেয়। তার হাসি দেখে মায়া অবাক, সাথে জুথিও। দূর থেকে এসব দেখছি নীলাদ্রি। মায়া বলে, ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। জুথি মায়ার হাত টেনে ধরে নিয়ে যায় ক্লাসরুমের দিকে। সাজুর মাথায় অন্য কিছু। পাহারা দেওয়া হচ্ছে। বাড়ির ছাদে বসে আছে নীলাদ্রি। হালকা বাতাসে উড়ছে তার ঘন কালো চুল। শাড়ির আঁচল পড়ে আছে ছাদের ফ্লোরে। হঠাৎ কিছু শব্দ আসে নীলাদ্রির কানে। নিচের দিকে তাকায় সে। বাড়ির ভেতরে প্রবেশ করছে নীল। নীলাদ্রি নিচে নামে সিঁড়ি দিয়ে। নীল তাকিয়ে আছে তার দিকে। থেমে যায় সে। সামনে এগিয়ে আসে নীল। এত কষ্টের কি দরকার বলুন তো? মানে? এই যে ভয়ঙ্কর একটা মানুষকে এভাবে কষ্ট করে পাহারা দিচ্ছেন। রুমের ভেতরে পায়চারি করছে জুথি।
চিন্তিত সে। নীলাদ্রির কোনো খোঁজ পাচ্ছে না। সন্ধ্যা শেষ হয়ে মাঝ রাত হয়েছে, ঘুম নেই জুথির চোখে। হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিয়েছ কেন? তার বিপদ হয়নি তো? নাকি সাজু সবটা জেনে গেছে? তাহলে কি আমাদের সব প্ল্যান এখানেই শেষ? নীলাদ্রির কি হয়েছে? রাত শেষের দিকে জুথির ফোনে হঠাৎ এক SMS। ফোনে হাত দিতেই নোটিফিকেশনে ভেসে ওঠে। ক্লিক করতেই বড় SMS। এতই শখ সাজুকে ধরার? ধরে কি করতে পারবি? হ্যাঁ, চিতাবাঘকে ধরার ফাঁদ এখনো তৈরি হয়নি। চিতাবাঘ লাফ দিলেই শিকার করা শুরু। লাভ নেই, যেই মাঠে নেমেছিস সেই মাঠে চিতাবাঘের খেলা। যত তাড়াতাড়ি চলে যাবি মাঠ থেকে ততই তোদের জন্য ভালো। SMS পড়ে জুথি অবাক। তার মনের ধারণা ঠিক হয়েছে। সাজুর হাতে বন্দি নীলাদ্রি। কি করবে বুঝতে পারছে না সে। ফোন হাতে নেয় পুলিশের মেইন অফিসে কল দেওয়ার জন্য। মন বাধা দিচ্ছে, কিছু একটা ভাবছে সে। অফিসে কল দিলেই পুরো শহর জানাজানি হয়ে যাবে অফিসার নীলাদ্রি বন্দি সাজুর হাতে। কি করব আমি? কিচ্ছু করতে গেলে নীলাদ্রির ক্ষতি করবে সাজু। ভেঙে পড়ে জুথি। কিছুই করার নেই তার। জুথি কল দেয় সেই নাম্বারে। জুথি অবাক, নাম্বার বন্ধ পেয়ে। মাঝ রাতেই বাসা থেকে বের হয় সে। উদ্দেশ্য সাজুর বাসা। দেখুন, এটা ঠিক হচ্ছে না, ছাড়ুন আমাকে। হাসছে সাজু। তার হাসি দেখে নীলাদ্রির ভয় হচ্ছে। ঠিক আগের মতোই হাসছে সে। তার চোখের চাহনি ভয় দেখাচ্ছে তাকে। সাজুর মুখের কথা, মাঠে যেহেতু নেমেছিস খেলাটা শেষ করেই যা। একদম ভালো হচ্ছে না। এর ফল কি হতে পারে একবার ভেবে দেখুন। সাজু ভাবে না, অন্যকে ভাবাতে জানে সে। আর কি যেন বললেন? এর ফল কি হতে পারে? হ্যাঁ বলেছি। কেন এই নিরীহ মানুষগুলোকে এভাবে মেরে ফেলেছেন? নরপশুদেরকে নিরীহ বলছেন? মসজিদে আজান হচ্ছে। দিনের আলো ফুটে উঠেছে। একা রাস্তায় হাঁটছে জুথি। বিবর চিন্তায় মুগ্ধ সে। হঠাৎ পেছন থেকে কেউ হাত রাখে জুথির কাঁধে। আচমকা ভয় পায় সে। পেছনে তাকাতেই দেখে মায়া মাথায় ওড়না পরে কোথাও যাচ্ছে। জুথি বলে, এত সকালে তুমি এখানে কেন? আমারও একই প্রশ্ন। তুমি এত সকালে একা রাস্তায় কেন? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত আছো তুমি। তেমন কিছু না, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এখন বলুন তো, সকালে এদিকে কেন? এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। এত সকালে বান্ধবীর বাসা থেকে চলে এলেন কেন? একটু পরেও আসতে পারতেন। বাসায় কিছু জরুরি কাজ ছিল, তাই চলে এসেছি। তুমি এত সকালে মাথায় কাপড় দিয়ে কোথা থেকে আসলে? হুজরানির কাছে গিয়েছিলাম আরবি শেখার জন্য। ওহ। কলেজে ক্লাস হচ্ছে। হঠাৎ বাহির থেকে ভাঙচুরের শব্দ পায়। বাহিরের দিকে তাকায় সবাই। শাহ শাহ করে কলেজের ভেতরে প্রবেশ করে 22 থেকে 25 জন ছেলে। কারো হাতে হকি, আবার কারো হাতে ছোট পিস্তল। ভাঙচুর করছে তারা, আর মুখে বলছে, টেন্ডার পেয়েছি আমি। এই কলেজে শুধু আমার ক্ষমতা থাকবে, আর কেউ এই কলেজে ক্ষমতা দেখাতে পারবে না। যদি কেউ ক্ষমতা দেখাতে আসে লাশ ফেলে দিব। স্তব্ধ সবাই। হাসছে কেউ। হাসিতে ভয়ানক ছাপ দেখা যাচ্ছে। পেছন ফিরে তাকায় ছেলেগুলো। মাথায় রুমাল বেঁধে দাঁড়িয়ে আছে সাজু। হেসেই যাচ্ছে সে। চুলের মুঠি পেছন দিয়ে বাঁধা। চোখের ভ্রুতে কাঁচির কেরি কাটার দাগ। বখাটে ছেলেদের মাঝে একজন বলে, মনে হচ্ছে ক্ষমতার হাসা হাসছিস তুই। আমি ক্ষমতার হাসা হাসছি। তোকে কে বলল? আমার তো এখানে কোনো ক্ষতি নেই। আমার ক্ষমতা আমার রাজ্যে, আর সেই রাজ্যটা সব জায়গায় সেটেল করা। মানে সব জায়গায় আমার ক্ষমতা। ভয় পেয়েছিস? আচ্ছা ভাই, তুই কে বলতো? তোর কথার মাঝে ভয়ানক কিছু গন্ধ পাচ্ছি। সাজু। সাজুটা আবার কি? এই কি রে,
তোরা কিছু বলছিস না কেন? সাজুকে ভাই, এখানে সময় নষ্ট করার কি দরকার? এই তুই চলে যা এখান থেকে সাজু। হঠাৎ পেছন থেকে আসাদ ছুড়ে দেয় হকি স্টিক সাজুর হাতে। সাজু হকি নিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে বলে, হিটলার গ্যাং লিডার সাজুকে জিনিস না? বেদমভাবে মারছে সব কটাকে, চিংড়ি মাছের মতো লাফাচ্ছে আর বলছে, ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি এই কলেজে আপনি আছেন, বুঝতে পারিনি আপনি সাজু ভাই, চিনতে পারি নাই ভাই, এবারের মতো মাফ করে দিন। দূর থেকে অবাক মায়া, অবাক। হিটলার গ্যাংয়ের কথা শুনে দৌড়ে যায় সাজুর কাছে, গলা টিপে ধরে বলে, অনেক খুঁজেছি, তোকে পাইনি, আজ পেয়েছি। কেন আমার বাবাকে মেরেছিস? তোর কি ক্ষতি করেছে আমার বাবা? বল, কেন মেরেছিস আমার বাবাকে? তুই একটা খুনি, আজ তোকে মেরেই ফেলবো। ঈশান আসাদ দৌড়ে আসে। সাজু মানা করাতে মায়াকে আটকায়নি, চেপে ধরে আছে সে। পুরো কলেজের মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। সাজু বলে, মায়া, এসব তুমি কি বলছো? আমি তোমার বাবাকে মারতে যাবো কেন? আর তোমার বাবাই বা কে? হ্যাঁ, তুই মেরেছিস আমার বাবাকে। সাজু মায়াকে ছাড়িয়ে নিয়ে বলে, কে তোমার বাবা? আমি কেন তোমার বাবাকে মারবো? জাহিদ খান আমার বাবা। অবাক সাজু তাকিয়ে আছে মায়ার দিকে, মন ভরে দেখছে সে। পা থেকে মাথা অবধি দেখে বলে, তুমি জাহিদ বসের মেয়ে? হ্যাঁ। শুনতে চাও সেদিন কি হয়েছিল? হ্যাঁ বলুন, আমার বাবাকে কে মেরেছে? সেদিন রাতে কি হয়েছে তার সাথে? সাজু হাত উঁচু করতেই কলেজ ছুটি, যে যার মতো বাড়িতে চলে যায়। সাজু মায়ার হাত ধরে আম গাছের নিচে চলে যায়। এখানে বসো। মায়া লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে। আসাদ ঈশানকে বিল করে বলে, কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝছি না। ঈশান, বল। বাসায় চলে যা, তার কোনো ক্ষতি করিস না। কী রে আসাদ, সাজু কার কথা বলছে? শালা নীলাদ্রি ম্যাডামের কথা বলছে। ও। চলে যায় ঈশান। আসাদ শান্ত হয়ে বসে আছে সাজু, সাথে মায়া। হঠাৎ সাজু বলে, মাঝরাতে সেদিন রাজশাহীতে ছিল অনেক বড় মিটিং। সেই মিটিংয়ের মেন মেহমান ছিল আপনার বাবা জাহিদ খান। আপনার বাবার শত্রু অতিরিক্ত বেশি ছিল, তার চারপাশে ছিলাম আমি। সেদিন রাতে মিটিং শেষ করে সিটিতে যাওয়ার সময় আমাদের গাড়ির সামনে অনেকগুলো গাড়ি এসে থামে। গাড়ির মাঝে আপনার বাবা আমাকে বলেছে, সাজু তুই চলে যা এখান থেকে। না বস, আমি আপনাকে একা রেখে যাব না, তারা আপনাকে মেরে ফেলবে। আমার কিছু হবে না, তুই চলে যা, আমার মেয়েটাকে দেখে রাখিস। সেদিন আমি আপনার বাবার কথায় চলে আসি, কারণ আপনার বাবার মুখের কথা কখনো অমান্য করিনি আমি। সেদিন রাতের পর থেকে আপনার বাবার কোনো খবর পাইনি। সারাদিন খুঁজে সন্ধ্যায় গিয়েছি আপনাদের বাড়িতে, গিয়ে দেখি পুরো বাড়ি খালি। বাড়ি থেকে যখন বের হব, হঠাৎ পেছন থেকে কেউ বলে, কি চাই? আপনি আসার আগেই তারা চলে গেছে, কিন্তু তাদেরকে দেখে মনে হয়েছে তারা খুবই চিন্তিত। বাড়ির নতুন মানুষের কাছে এইসব শুনে খুবই অবাক হয়েছে আমি। সেদিন সেখান থেকে চলে আসি, ভেবেছি তাদেরকে হয়তো আর চাইলেও পাবো না। চলে যাই আমার নিজের বাড়িতে গিয়ে আরও বেশি অবাক হই, কারণ দরজা খোলা ছিল, বাইরে থেকে দেখেছি। থেমে যায় সাজু। মায়া সাজুর দিকে তাকায়, কাঁদছে সে। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি দেখেছেন বলুন? আমার বাবা মা ফ্লোরে পড়ে আছে। সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আমার প্রিয় বোনকে দেখে। ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল আমার পিচ্চি বোনটাকে। ওরা আমার পরিবারটাকেও ছাড় দেয়নি। হঠাৎ আমার ফোনে একটা কল আসে, নাম্বারটা দেখেই রিসিভ করেছিলাম। সাজু, তুই শহর ছেড়ে চলে যা, ওরা তোকেও মেরে ফেলবে। প্লিজ তুই চলে যাই শহর ছেড়ে। নিলয়, কি হয়েছে তোর? নিলয়, কথা বল। বুঝেছি, নিলয়কেও মেরে ফেলেছে তারা। সবচেয়ে কাছের বন্ধু ছিল সে। উঠতে বসতে তার সাথেই ছিলাম। এক কথায় কলেজের বন্ধু ছিল। আমাদের দুজনের
কোনো মেয়ে বন্ধু ছিল না। একটা কথাই ভেবেছি, ভালো একটা বন্ধু হলে প্রেমিক প্রেমিকার দরকার হয় না। এতদিন আপনি কোথায় ছিলেন? নিউ ইয়র্কে ছিলাম, এখন সেই নিউ ইয়র্কটা আমার কথায় উঠে বসে। তো বাংলাদেশে আসছেন কেন? প্রতিশোধ নিতে। পুরো শহর স্তব্ধ, রাস্তার চারপাশে অন্ধকার নেমেছে। রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে সাজু। হঠাৎ পেছন থেকে কেউ বলে, তোর জন্য অপেক্ষা, অবশেষে এই রাস্তায় আসছিস। জুথি? হ্যাঁ আমি। নীলাদ্রি কোথায় বল? এত তারা কিসের? গেমটা ভালো করে খেলতে দে, না হলে এই শহর রক্তে পরিণত হবে। এখনো বলি নীলাদ্রি কোথায় বল, না হলে 14 স্ট্রিকের ভিতরে পচে গলে মরতে হবে তোকে। আমাকে আটকে রাখার ক্ষমতা এই শহরের কারণ নেই। একটা কথা কি জানিস, ক্ষমতা থাকলে সব কিছুই সম্ভব। আমি কে সেটা তুই ভালো করে জানিস। আমি কিছুই জানতে চাই না, শুধু জানতে চাই নীলাদ্রি কোথায়। শিকারি করতে গিয়ে নিজেই শিকারের মুখে পড়েছে। হঠাৎ উধাও সাজু, যদি অবাক। সে কোথায় যাবে? দৌড়ে আসে আরও অফিসার। ম্যাডাম, সাজু কোথায়? পালিয়েছে। মাঝরাত, পেটের ক্ষুধায় ঘুম ভেঙে যায় নীলাদ্রির। চেয়ারে বাঁধা অবস্থায় আছে সে, গলা শুকিয়ে গেছে তার, একটু পানি দরকার তার। মুখ বাঁধার কাপড় দিয়ে কাউকে ডাকতে পারছে না সে। এই নাও পানি। নীলাদ্রি তাকিয়ে দেখে সাজু দাঁড়িয়ে আছে, বাম হাতে প্লেট, ডান হাতে পানির গ্লাস। নীলাদ্রি কথা বলতে পারছে না। সাজু তার মুখ থেকে কাপড় খুলে দেয়। নীলাদ্রি বলে, কিছু খাওয়ার দরকার আমার, হাতের বাঁধন খুলে দিন। বাঁধন খুলতে হবে না, আমি নিজেই খাইয়ে দিব আপনাকে। আমি নিজের মাকে ছাড়া অন্য মানুষের হাতে খেতে পারি না। একদম মেরে ফেলবো। হাঁ করো। নীলাদ্রি হাঁ করলে সাজু তাকে খাইয়ে দেয়। নীলাদ্রি চেয়ে আছে সাজুর দিকে। সাজু বলে, জানেন, এই শহরে ভালো মানুষের কোনো দাম নেই। যাদের টাকা আছে তারাই বুক ফুলিয়ে চলতে পারে, আর যাদের টাকা নেই তারা টাকাওয়ালা মানুষদের কাছে মাথা নত হয়ে থাকে। দুবেলা পেট ভরে খেতে পারে না। এই শহরে অনেক খাবার নষ্ট হচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে ভালো খাবার, তবুও দিচ্ছে না পথে থাকা কিছু পরিবারের মানুষকে। না খেয়ে তারা চুরি করে, বাজে নেশায় পড়ে থাকে। হয়তো তাদেরও একটা সুন্দর পরিবার ছিল। হঠাৎ থেমে যায় সাজু, তার দিকে তাকায় নীলাদ্রি। সাজুর চোখে পানি। অবাক হয় নীলাদ্রি, একটা মাফিয়ার চোখেও পানি জমেছে সাধারণ মানুষের অভাব দেখে। আসলেই তার মনের দিকটা অনেক ভালো। আমি মোটেও ভালো না। থমকে যায় নীলাদ্রি। হাই হাই, মনের কথাও বুঝতে পারে সে। ভেবে লাভ নেই, এই দুনিয়ায় ভালো হয়ে চলা যায় না। উপরে উঠতে গেলে পা টেনে নিচে নামিয়ে দেয় সবাই। সবই লোভ। সকালবেলা দেয়াল ছবির দিকে তাকিয়ে আছে নায়েব। নিজের ভাইয়ের মৃত্যু শান্তি দিচ্ছে না তাকে। হঠাৎ ভাইকে হারিয়ে ফেলবো ভাবতেও পারি না। বস, সেই খুনির খোঁজ পেয়েছি। কলেজ গেটে দাঁড়িয়ে আছে সাজু। হঠাৎ মায়ার প্রবেশ। সাজুকে দেখে মায়া দাঁড়িয়ে যায়, আশেপাশে তাকিয়ে বলে, এত সকালে কলেজে কেন? আপনি তো এত সকালে কলেজ আসেন না। কাজ ছাড়া আসিনি। কি কাজ? নতুন অতিথির সাথে দেখা হবে আজকে এই কলেজে। নতুন অতিথি? হ্যাঁ। মায়া সাজুর কথায় কিছুই বুঝতে পারে না। মায়া আবারও জিজ্ঞেস করে, কি নতুন অতিথি? সময় হলেই জেনে যাবেন, চলুন ক্লাসে। সাজু মায়াকে নিয়ে চলে যায় ক্লাসরুমে। সাজু প্রথম ক্লাস শেষ করে বাইরে বেরোতেই শোনে, প্রতিটা ক্লাসরুমে খুঁজে দেখ সে কোথায় আছে। জি ভাই। সাজু মুচকি হাসে। দূর থেকে তার হাসি দেখে এগিয়ে আসে কিছু ছেলে। এই, তুই হাসছিস কেন? জানিস আমরা কে? জেনেই এই কলেজে আসা। মানে? এই সিডর শালা কি বলে? রাগ চড়ে যায় সাজুর মাথায়। কোমর থেকে পিস্তল বের করে বলে,
তুই কে সেটা আমার জানার প্রয়োজন নেই। আমি কে জানলে এখানে স্তব্ধ হয়ে যাবি। মায়া দূর থেকে দেখে সব। সাজুর রাগী ভাব তার ভালো লাগছে না। এখানে অন্য কিছু হতে পারে। মায়া ইশারা করে সাজুকে। কে দেখে কার ইশারা? হঠাৎ এক গুলি। কলেজের মানুষ দৌড়ে পালায়। গেটের পাশে 2 থেকে 3টা গাড়ি। হাততালির শব্দ পায় সাজু। পেছনে তাকিয়ে দেখে নায়েব হাততালি দিচ্ছে। বাহ, খুব পারিস তুই। আমার শহরে তোর ক্ষমতা, এটা ভাবার বিষয়। নায়েবের পেছনে আসাদ, ঈশান। সাজু হেসে বলে, এই শহরটা তোর হতে পারে, কিন্তু ক্ষমতা এখানে আমার চলে। তাই নাকি? নায়েবের শহরে ক্ষমতা অন্য কারো, এটা কিভাবে হয়? একটা কথা ভাবা উচিত তোর। মৃত্যু কখনো বলে হয় না, মৃত্যু হঠাৎ করেই হয়ে যায়। তোকে মেরে ফেলার শক্তি আমার বাম হাতেই রয়েছে। তুই তো পুচকে একটা ছেলে, এত পাওয়ার কোত্থেকে আসে তোর? কে তুই? হাতের বাঁধন খুলে যায়। বসা থেকে উঠে দাঁড়ায় নীলাদ্রি। চোখের নিচে কালো দাগ পড়েছে। বাড়ির চারদিকে মানুষ চলাচল করছে। কি করবে সে বুঝতে পারে না। একটাই কথা তার, সব কিছু শেষ হয়ে গেছে। অন্ধকার রুমে বন্দি হয়েছিল সে। জানালার পাশে গিয়ে দাঁড়ায়। জানালার গ্রিল ধরে বাইরে উঁকি দিতেই দেখে জুথি দাঁড়িয়ে আছে। মনের ভয় হালকা হয়েছে তার। ফিসফিস করে ডাকে জুথিকে। বাড়ির ভেতর প্রবেশ করে জুথি। নীলাদ্রিকে দেখেই জড়িয়ে ধরে সে। তোর কিছু হয়নি তো? হয়েছে, অনেক কিছু হয়েছে। সাজু কোথায় খোঁজ লাগিয়ে রাখ, তার পিছু আমি ছাড়ছি না। সব পুলিশ টিমে জানিয়ে দে নীলাদ্রি মুক্তি পেয়েছে। ভয় পেয়ে গেলি মনে হচ্ছে। নায়েব অবাক হয়ে দাঁড়িয়ে আছে সাজুর সামনে। সাজু নাম শুনেই সে স্তব্ধ। এত ভয়ানক একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছে সে। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তোকে ভয় পাওয়ার কিছু নাই। নিউ ইয়র্ক তোর আর বাংলাদেশ আমার। যার যার পাওয়ার যার যার জায়গায়। যেভাবে তোর পরিবারকে মেরেছি ঠিক সেভাবেই তোর মৃত্যু দিব। নায়েবের কথা শুনে সাজু হেসে ওঠে। তার এমন হাসি দেখে চোখে চোখ মারে ঈশান আর আসাদ। হুট করেই চলে আসে 2টা পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে আসে নীলাদ্রি, সাথে আরও পুলিশ অফিসার। নীলাদ্রিকে দেখে সাজু অবাক। নীলাদ্রি এখানে আসবে কিভাবে? সে তো বন্দি। হাই সাজু। সাজুর পাশের গাড়িতে তাকায়, দেখে জুথি নামছে। মুখে মুচকি হাসি। সাজু কি করবে বুঝতে পারে না। নায়েব উধাও, সাথে তার ছেলেপেলেরা। জোরে জোরে হেসে ওঠে সাজু। তার হাসি দেখে নীলাদ্রি বলে, আহ, কত সুন্দর হাসি তোমার। এই হাসির মায়ায় জানি কত মেয়ে পড়েছে। আপনিও পড়ে যাবেন মনে হচ্ছে। ভয় হচ্ছে না বুঝি? ভয় হবে কেন? এসব দেখে মনে আনন্দ পেয়েছি। হঠাৎ মায়ার কথা মনে হয় তার। কলেজের চারদিকে চোখ বোলায়। মায়া নেই। নীলাদ্রি বলে, জুথি নিয়ে চল। সাজুকে গাড়িতে ওঠায়। সাজুর ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। জুথির প্রশ্ন, পুলিশের গাড়িতে উঠেও তোর ভয় হচ্ছে না? জুথির প্রশ্নে এসে আরও জোরে হেসে ওঠে। নীলাদ্রি এসে সাজুর গালে এক থাপ্পড় মারে। চোখ তুলে তাকায় সে। সাজুর খেয়াল নীলাদ্রির হাতে। এই প্রথম সাজুর গায়ে অচেনা কেউ হাত তুলেছে। জুথি বলে, নীলমেহের থানায় চলুন। গাড়ি চলতে থাকে সেই থানার উদ্দেশ্যে। সাজুর মুখে কোনো কথা নেই। মুচকি হাসি লেগে আছে তার ঠোঁটে। কিছু সময়ের মাঝেই চলে আসে সেই থানায়। গাড়ি থেকে নামানো হয় সাজুকে। বড় অফিসার এসে দেখেই খুশি। তার মনের আশা পূরণ হয়েছে। অফিসের ভেতরে প্রবেশ করেই সিগারেটের তৃষ্ণা পায় সাজুর। সিগারেট খায় না বহুদিন। আজ খুব ইচ্ছে হচ্ছে তার। সিগারেট হলে তৃষ্ণা মিটবে। সে নীলাদ্রির কাছেই সিগারেট চেয়ে বসে। সিগারেট হবে? নীলাদ্রি আবারও সাজুর গালে এক থাপ্পড়। এটা ভদ্র জায়গা, এখানে অভদ্র কিছু হয় না। এই, তাকে লকআপে ঢোকা। ঈশান দাঁড়িয়ে আছে নায়েবের পিছনে। অপরদিকে আসাদ। নায়েব বসে আছে, হাতে
জ্বলন্ত সিগারেট বিষাক্ত ধোঁয়ায় মনের রাগ হালকা করছে। চলে যা। ঈশান আসাদ নায়েবের কথায় চলে যায়। দরজার বাইরে চলে যায় তারা দুজন। গাড়িতে উঠতেই আসাদের ফোন বেজে ওঠে। সে নাম্বার দেখেই অবাক হয়ে যায়, তাকায় ঈশানের দিকে। ঈশান বুঝতে পারে এই তাকানোর কারণ। আসাদ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, তাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা কর। জি বস। শত্রুর সাথে মিশে থাক, গোপনীয়তা যেন কেউ না জানতে পারে। জি বস। ওপাশ থেকে কল কেটে যায়। ঈশান বলে, বস ঠিক বলেছে। সাজুকে মুক্তি দেখতে চাই। ফোন লাগা মিনিস্টারের কাছে। সাজুর পাশে থাকতে হবে, হাজার হলেও সে আমাদের বন্ধু। 103 নাম্বার রুমে আটকানো হয়েছে। তাকে রাতের অন্ধকারে নামার আগে তাকে সেই জায়গা থেকে মুক্তি দেখতে চাই। জি ভাই। ওপাশ থেকে কল কেটে যায়। মিনিস্টার জায়গা থেকে উঠে বারান্দায় গিয়ে বসে। হাতে এক টুকরো কাগজ, চোখের সামনে কাগজ ভাসিয়ে মুখে হাসি নিয়ে বলে, এটাই তাহলে সাজু? দেওয়ালের সাথে মিশে বসে আছে সাজু। এই শহরের কিছু নরপিশাচ মানুষের চেহারা চোখের সামনে ভেসে উঠেছে। সমাজের মানুষ ভালোর দিক দেখে না, তারা দোষী মানুষের চেহারা দেখে না, অদোষী মানুষের পিছু ছাড়ে না। এটাই আজকের সমাজ। সাজু এসব ভাবছে। হঠাৎ তার পাশে কেউ বসে বলে, দুনিয়ার মানুষ এখনো বেইমানি ছাড়েনি। যে বেইমানি করে তার থেকে দূরে থাকাই ভালো। সাজু মাথা উঁচিয়ে দেখে এটা নীলাদ্রি। মুচকি হাসে সে। পকেট থেকে সিগারেট নিয়ে লাইটার খুঁজতেই সামনে এগিয়ে দেয় গ্যাস লাইটার। সাজু অবাক নীলাদ্রির এই কাহিনী দেখে। নীলাদ্রি আবারও বলে, আমি জানি তোমাকে হাজার চেষ্টা করলেও এখানে আটকে রাখা সম্ভব না। জামিন হয়েছে, চাইলে যেতে পারো। সাজু বসা থেকে উঠে দাঁড়িয়ে টেবিলে রাখা জ্যাকেট নিয়ে বের হয় কারাগার থেকে। দুনিয়ার আবহাওয়া তার গায়ে লাগছে। কোথায় যাবে বলতে পারে না। হঠাৎ মনে হয় মায়ার কথা। সে কোথায় আছে? তাকে এই মন খারাপের সময় প্রয়োজন সাজুর। সাজু পেছনে ফিরে তাকায়। দূরে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। চোখের কোণে পানি জমেছে তার। সাজুর মনে বাধা দিচ্ছে একবার নীলাদ্রির কাছে যাওয়া দরকার। বাধা ভেঙে চলে আসে সে। রাত প্রায় 10টা বাজে। মায়ার সামনে বসে আছে সাজু। মুখে কোনো কথা নেই। মায়ার মুখের দিকে তাকায় সাজু। কিছু বলতে চায় সে। পানি খাবো। মায়া বসা থেকে উঠে পানি নিয়ে আসে। সাজু পানি খেয়ে চলে যেতে চাইলে মায়া বলে, আজকের রাতটা এখানে থেকে গেলেই পারেন। না, এখানে তুমি একা। আমি থাকলে সমাজের মানুষ খারাপ ভাবতে পারে। সমাজ মিথ্যের পথে চলে, সত্যতা এই সমাজে নেই। সাজুর কথায় মায়া কিছু বলে না। মায়ার মনে চাপা পড়ে আছে সাজুর না জানা কিছু কথা। চাইলেও বলার সাহস মায়ার নেই। মায়া মুখ লুকিয়ে চোখের পানি মুছে বলে, এত কষ্ট নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টদায়ক। কষ্টের ভাগিদার হিসেবে আমাকে নেওয়া যাবে? আমার সাথে ভাগ করে নেবেন কষ্টগুলো? মায়ার কথায় সাজু শুনেও না। শোনার ভান করে চলে যেতে চাইলে মায়া আবারও বলে, কি হলো, কিছু বলার নেই বুঝি? অন্ধকার জগতের মানুষের মনে ভালোবাসা থাকে না। তাদের জীবনে পিস্তলের বুলেট মিশে থাকে। কখন কোন দিক থেকে বুলেটের আঘাতে বুক ছেদ হয়ে যায় বলা যায় না। অন্ধকার জগতের মানুষ ভালোবাসতে জানে না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। সাজু মায়ের কথায় জবাব না দিয়ে বের হয়ে যায়। মনের মানুষকে পেয়ে হারাতে হচ্ছে। অন্যদিকে নীলাদ্রি রাস্তার পাশে বসে আছে সে। ল্যাম্পপোস্টের আলোয় মাথা পড়ছে, চুলের মুঠি ছেড়ে বসেছে সে। হঠাৎ কারো আগমন তার সামনে। অন্যের ভালোবাসা নিজের ভালোবাসা হিসেবে দেখা ভালো না। সাজু অন্য কাউকে ভালোবাসে। সাজু অন্য কাউকে ভালোবাসে, তার কাছে তোর ভালোবাসা কিছুই না। নীলাদ্রি রাগী চোখে তাকায় জুথির দিকে। অন্য কাউকে ভালোবাসে মানে? হ্যাঁ, অন্য একজনকে ভালোবাসে সে। নীল কাকে ভালোবাসে? সে তো এমন কাউকে ভালোবাসে না, তার সাথে বহুদিনের চেনা জানা আমার।
মায়া নামে এক মেয়েকে ভালোবাসে সে। নায়েবের প্রতিটা মুহূর্তে তার সাথে থাকবি, সাবধান। নায়েব যেন এসবের কিছুই না জানে। জীবিত আছি শত্রুর সাথে খেলতে, আর সাজু জানে আমি জীবিত নেই, মৃত্যু হয়েছে বহু আগে। কিন্তু সাজু যদি জানতে পারে আপনি বেঁচে আছেন তখন কি হবে? তার মনে আনন্দ হবে। তাহলে তার সাথে আপনি দেখা করেন। তার খারাপ সময়ে তার পাশে আপনার থাকা দরকার। সাজু একাই সব গুছিয়ে নিতে পারবে, সেই শক্তি সাজুর আছে। কিন্তু আপনার মেয়ে মায়ার কি হবে? সে জানে আপনি নিখোঁজ, মানে জীবিত নেই। সাজু মায়া চারপাশে আছে, সাজু মায়াকে ভালোবাসে। এই না জানা কথাগুলো জানা হিসেবে পরিণত হবে কবে? সেই সময় খুব শীঘ্রই হবে। ভোর রাতের আবহাওয়ায় মিশে যাচ্ছে মায়া। সারা রাত ঘুমায়নি মায়া। প্রিয় মানুষের কথা বারবার মনে হচ্ছে, পেয়েও পাচ্ছে না তার প্রিয় মানুষকে। কিছু খারাপ পরিস্থিতি বাধা দিচ্ছে। মসজিদে আজান হচ্ছে। মায়া বিছানা ছেড়ে উঠে চলে যায় ওয়াশরুমে। অজু করে জায়নামাজে বসে সে নামাজ শেষে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, তার প্রতিটা বিপদে তার পাশে থেকো। আমার ভালোবাসা মিথ্যে করে দিও না। এই অন্ধকার জগৎ থেকে তাকে ফিরিয়ে দাও আমার কাছে। মায়া নামাজের বিছানায় ছেড়ে উঠতেই তার ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মায়া কেমন আছিস মা? মায়া মনে শান্তি পায়। তার মা তাকে কল দিয়েছে। দুনিয়ায় মায়ের চেয়ে দামি কিছু নেই। মায়ের জায়গা সবাই পূরণ করতে পারে না। মা মাই থাকে, বদলায় না মা নামের মানুষটা। মায়া মুখে হাসি নিয়ে কথার উত্তর দেয়, হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি রে মা। তোর পড়ালেখা কেমন হচ্ছে? ভালো। মায়া তার মায়ের সাথে কথা বলতে বলতে সকালের সূর্য উঁকি দিয়েছে। মায়ার সাথে কথা শেষ করে রান্নাঘরে নিজের মতো করে রান্না করে খেয়ে সময় মতো কলেজে রওনা হয়। কলেজের গেটে আসতেই জুথি তার সামনে এসে দাঁড়ায়। অবাক মায়া জুথির এমন কাণ্ড দেখে মায়া বলে, কি হলো হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। সাজুর সাথে তোমার কিসের সম্পর্ক? তেমন কিছু না। তাহলে তার পিছু পড়ে আছো কেন? মায়া জুথির কথার উত্তর দিতেই সাজু এসে দাঁড়ায় জুথির সামনে। ভালোবাসে তাই পিছু পড়ে আছে। মায়ার মনে আনন্দ সাজুর মুখে এমন কথা শুনে। মায়া ভাবনায় পড়ে যায়। তাহলে কি সাজু আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে কাল রাতে কথাগুলো কেন বলেছে সে? হঠাৎ জুথির কথায় ভাবনা কাটে মায়ার। সাজু, তুমি এখানে? কেন, ভয় পেলে নাকি? দূরে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। তাদের সব কিছু তার চোখে পড়ছে। মিটিমিটি হাসছে সে। জায়গা থেকে চলে যায় সে। গাড়িতে গিয়ে বসে আর ভাবে, সাজু আমার, আর কারণ না। যে করেই হোক তাকে আমার করেই ছাড়বো। মায়া সেখান থেকে চলে যেতে চাইলে সাজু তাকে দাঁড়াতে বলে। মায়া দাঁড়িয়ে যায়। সাজুর কথায় জুথি বুঝতে পারছে না তাদের ভেতরে কি হচ্ছে। জুথি সেখান থেকে চলে যায়। মায়ার সামনে সাজু দাঁড়িয়ে আছে। হুট করেই বলে, আমাকে ভালোবাসো তুমি, তাই না? মায়া কিছু বলছে না। সাজু আবারও বলে, কি হলো, কিছু বলছো না কেন? ভালোবাসো আমাকে? মায়া মাথা নাড়িয়ে বলে, হুম। সাজু মায়ের হাত ধরে নিয়ে যায় কলেজের বাইরে। বাইকে উঠতে বললে মায়া বলে, কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায়। যাবে আমার সাথে? মায়া রাগ দেখিয়ে বাইকে উঠে বসে। সাজু মুচকি হেসে বাইক চালাতে শুরু করে। মায়া বলে, কোথায় যাচ্ছি আমরা? বললাম তো, জাহান্নামের চৌরাস্তায়। ধুর, তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। খুঁজে পেয়েছিস সাজুকে? আসাদ নায়েবের পাশে দাঁড়িয়ে আছে। ঈশান দূর কোনায় নায়েবের কথার উত্তরে আসাদ বলে, বস, সে ছাড়া পেয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পুরো ঢাকা শহর খুঁজেছি, পাইনি সাজুকে। ঈশান দূর থেকে তাকায় আসাদের দিকে। আসাদ ঈশানকে চোখ মারতেই নায়েব বলে, তার পিছনে কে আছে? আমার মনে হচ্ছে সে খুব পাওয়ারফুল একটা মানুষ,
তার চোখে ভয়ানক কিছু দেখেছি, উদ্দেশ্য করে বলতে পারি তার পিছনে এমন কেউ আছে যে সাজু তার কিছুই জানে না। পিছন থেকে সাজুকে সে সাপোর্ট দিচ্ছে, কিন্তু কে সে? ফোন বাজে নায়েবের, রিসিভ করে সে। হ্যাঁ বল। বস, সাজুর খোঁজ পেয়েছি 107 নাম্বার রোডে সবচেয়ে বড় ফ্ল্যাটে আছে সাজু, সাথে একটা মেয়ে। ঠিকানায় থাক, আসতে বেশি টাইম লাগবে না। জি বস। আশার তাকায় ঈশানের দিকে। নায়েব বলে, ঈশান, সব লোকেদেরকে এই ঠিকানায় থাকতে বল, রাতে বের হব কারো মৃত্যু দিতে। ঈশান তাকায় আসাদের দিকে, বুঝতে পারছে না কি হতে চলেছে। খুব চিন্তায় পড়ে যায় তারা দুজন। দরজার পাশে আসতেই ঈশান আসাদ হাসাহাসি করে। কিরে বস, কার কথা বলছে? সাজুর কথা নাকি? হয়তো চিতাবাঘের সামনে যে কেউ যেতে পারে না, আর নায়েব যাবে 107 নাম্বার রোড। এখানে হেসে কিছু হবে না। খবর দিয়েছে কে, তার খোঁজ বের কর এই মুহূর্তে। তাই তো বসকে কল দিয়েছে। কে কে খেয়াল রাখে বসের? বের করতে হবে না, ধরনে পেয়ে গেছি। কে? মিনিস্টার। রাত শেষ, দিনের আলো ফুটে উঠেছে। সূর্য মামা উঁকি দিয়েছে। জানালার এক পর্দা দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। হাত ছাড়িয়ে ঘুমিয়ে আছে সাজু, ডান হাত পড়ে অপর দিকের বালিশে। বালিশে মাথায় নেই কারো। অলস হয়ে পড়ে সাজু ঘুমের চোখে তাকায় বালিশের দিকে। মায়া নেই বিছানায়। চারদিকে চোখ বুলিয়ে দেখে, রুমে মায়া নেই। সাজু বিছানা ছেড়ে উঠতে যায় রান্না করে, সেখানেও নেই মায়া। সাজু ভাবনায় পড়ে যায়। মায়া কোথাও তাকে খুঁজে পাচ্ছি না কেন? সাজুর মনে হাজারো রকমের কথা ঘুরপাক খাচ্ছে। নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম না তো? হঠাৎ সাজুর চোখ যায় টেবিলে থাকা এক টুকরো কাগজের দিকে। এগিয়ে যায় সে কাগজের দিকে। কাগজ হাতে নিয়ে ভালো করে দেখে। অপর পৃষ্ঠা খুলতেই লেখা, কি জামাই আমার, প্রথম রাত কেমন কেটেছে? সাজু লেখা দেখে মুচকি হাসে। হাসিতে উড়িয়ে দেয় হাজারো চিন্তা। প্রিয় মানুষ পাশেই আছে। সাজু এগিয়ে যায় রুমের দিকে। আয়নার সামনে বসে আছে মায়া। সাজু মায়াকে জড়িয়ে ধরতেই বুঝে যায় এটা তার প্রিয় মানুষ না, শক্ত কিছু জড়িয়ে ধরেছে সে। অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে মায়াকে। কালো কাপড়ে মুখ বাঁধা। ঘরের এক কোণায় বাঁধা অবস্থায় পড়ে আছে সে। মাথার উপরে ফ্যান চলছে, তাও মায়া ঘামছে। নিজের প্রিয় মানুষের কাছ থেকে বহু দূরে সে। হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে দেয়। আজকাল ভালোবাসা নিয়েও মানুষ হিংসা করে। কি হবে এই হিংসাকৃত মানুষদের? সমাজে হিংসাকৃত মানুষের সংখ্যা বেশি। একজনের সুখ আর একজন দেখতে পারে না। এ কেমন সমাজ জানা নেই। মায়া হাতের বাঁধন খুলতে চেষ্টা করে, উপায় পাচ্ছে না সে। কারো সাহায্য দরকার তার। হঠাৎ দরজার খোলার শব্দ। কেউ ঘরে প্রবেশ করেছে। দরজা খুলতেই দিনের আলো মায়ার চোখে পড়ে। মায়া দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অবাক। কথা বলতে পারছে না সে। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা মায়ার মুখের কাপড় খুলে দেয়। আপনি ভয় পেলে নাকি? হুম। ভয় পাবো কেন? আর আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আরে এত প্রশ্নের উত্তর দেব কিভাবে? আমি সাজুকে ভালোবাসি। সাজু আমার ছাড়া অন্য কারোর হবে না। মায়া তার কথায় অবাক। কি বলছে মেয়েটা? পাগল হয়েছে নাকি? মায়া উচ্চ সুরে বলে, সাজুকে আপনি ভালোবাসেন মানে কি? বহু রাত তার সাথে কাটিয়েছি, আর সে আমাকে রেখে অন্য কাউকে ভালোবাসে? এটা কিভাবে হতে দেয়? সাজু শুধু আমার। এসব কি বলছেন আপনি? আল্লাহর রহমতে তার সাথে আমার বিয়ে হয়েছে, আর সেই বিয়ের রাতেই আপনি আমাকে এখানে এনেছেন। সাজু তো আমাকে ভালোবাসে। এই ভালোবাসা কখনোই মেনে নিব না। আর বিয়ের কথা বলছো, এটা ভুলে যাও। তার কথায় মায়ার চোখে পানি জমা হয়। চোখের এক কোণ বেয়ে পানির ফোঁটা পড়ছে। নিজের অজান্তেই কষ্টের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ভালোবাসার মানুষ পেয়েও হারাতে হচ্ছে। হিংসার কাছে হেরে যাচ্ছে ভালোবাসা। মায়ার মনে কষ্ট। জীবনের প্রথম রাত প্রিয় মানুষের কাছ থেকে দূরে কাটিয়েছে। ভয়ানক কিছু মানুষের হিংসা দেখে সমাজ পিছিয়ে যাচ্ছে। দরজার আড়াল থেকে জুথি বলে, কিরে নীলাদ্রি, এটাকে এখনো বাঁচিয়ে রেখেছিস? এত তাড়া কিসের?
আগে প্ল্যান সম্পূর্ণ হতে দে। ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে। শত্রুর দেখা পায়নি নায়েব। দূরে চেয়ার রাখা, হেঁটে গিয়ে চেয়ারে বসে সে, হাতে পিস্তল নিয়ে বলে, এখানে ও সে নেই, তো যাবে কোথায়? তাকে আমার প্রয়োজন। ঈশান, জি বস। মিনিস্টার কোথায়? তাকে রাত থেকে খুঁজে পাচ্ছি না, হয়তো আছে কোনো এক জায়গায়। খুঁজে বের কর। আমি মিথ্যা বলা মানুষ বাঁচিয়ে রাখি না। জি বস। বাসা থেকে বের হয়ে যায় নায়েব। সূর্যের তাপমাত্রা বেড়েই চলেছে। বাইরে গাড়িতে গিয়ে বসে নায়েব। চোখ লাল আগুন হয়ে আছে। হঠাৎ বাইরে কারো উপর নজর পড়ে তার। গাড়ি থেকে নেমে সেই দিকে যায়। মাথায় কাপড় দিয়ে হেঁটে যাচ্ছে এক মেয়ে। নায়েব তার কাছে গিয়ে বলে, সুন্দর মানুষ রাস্তায় কেন? চলো আমার সাথে। এইসব কি বলছেন? আমি আপনার সাথে যাব কেন? আর আপনি বা কে যে আপনার সাথে যেতে হবে? এসব উত্তর তোকে দিয়ে কি হবে? বিয়ে করি নাই, তোকে বিয়ে করব। চলেন তাহলে। মেয়েটা নায়েবের সাথে গাড়িতে গিয়ে বসে। আসাদ, ঈশান অবাক মেয়ের কাণ্ড দেখে। হঠাৎ চিনে না জানে না বিয়ে করবে, এসবের কিছুই ঈশান আসাদ বোঝে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে। নায়েব গাড়ির ভেতর থেকে বলে, এই চল। গাড়ি চলছে তার আপন গতিতে। মেয়েটা নায়েবের বুকের কলার টেনে বলে, আমাকে কষ্ট দিবে না তো? বিয়ে করা বউকে কষ্ট দেয় নাকি মানুষ? তাও ঠিক। চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে মিনিস্টার, হাত বাঁধা উপরে। বুকের ঠিক মাঝখানে স্নাইপার তাক করে আছে সাজু। ভয়ে থরথর করে কাঁপছে মিনিস্টার। নিজের মৃত্যুটা এত শীঘ্রই হবে বুঝতে পারেনি সে। মাথা উঁচিয়ে সাজু বলে, সবার সাথে বেইমানি করে মিনিস্টার হয়েছিস। যে তোকে আপন ভেবেছে তার সাথে বেইমানি করেছিস। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমনটা করেছিস? কেন নিজের প্রিয় মানুষকে অন্যের হাতে তুলে দিয়েছিস? কি লাভ হয়েছে তোর? দেখ সাজু, আমি এসবের কিছুই জানি না, আমাকে যেতে দে। মিনিস্টারের কথায় সাজু মুচকি হাসে। মিথ্যে কথা তার সহ্য হয় না। জীবন মিথ্যে দিয়ে চলে না, সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন প্রকাশ পাবেই। সাজু কোমর থেকে পিস্তল নিয়ে শ্যুট করে মিনিস্টারের পায়ে। চিৎকার করে ওঠে সে, সেই খবরটা শুধু তুই জানিস। নায়েবের সাথে তোর কিসের সম্পর্ক? যার ভাত কাপড় দিয়ে তুই এইটুকু এগিয়েছিস, আজ তার সাথেই বেইমানি করেছিস। আর এখন তুই মিথ্যে বলে সব কিছু শেষ করে দিতে চাইছিস? আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। স্নাইপারের হিট বুলেট গিয়ে লাগে মিনিস্টারের বুকে। সাজু ওপরে চেয়ে আরও 7টা বুলেট ছড়ে মিনিস্টারের বুকে। ঘাড় বাঁকিয়ে মৃত্যু হয় মিনিস্টারের। হঠাৎ ঈশান আসাদের প্রবেশ সাজুর সামনে। ঈশান বলে, সাজু নায়েব মায়াকে কিডন্যাপ করেনি। ঈশানের কথায় সাজু অবাক। এ কি বলছে ঈশান? হে সাজু, মায়াকে নায়েব কিডন্যাপ করেনি, এখানে অন্য কারো প্ল্যান হচ্ছে। অন্য কারোর প্ল্যান মানে? তাহলে আমার মায়া কোথায়? নীলাদ্রি নামের মেয়েটা তোকে হয়তো ভালোবাসে। আমার মনে হচ্ছে পুরো প্ল্যানটা নীলাদ্রি নামের মেয়েটার। আসাদের কথায় সাজু ভাবনায় পড়ে যায়। তাহলে কি নীলাদ্রি এমনটা করেছে আমার সাথে? তার তো এখানে আসার কথা নয়। কিন্তু সে সেই রাতে কখন আমার বাসায় এসেছে? পুরো বাসা তো পাহারায় ছিল, কিন্তু নীলাদ্রি কিভাবে আসবে? সাজু, এখানে সময় দেওয়া যাবে না। নায়েবের সব কিছু বের করতে হবে। কোটি টাকা তার আওতায় আছে। নিরীহ মানুষের টাকা তাদের কাছে তুলে দিতে হবে। মেয়েটা তার দেখা পেয়েছে। কার কথা বলছিস তুই? রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করেছে নায়েব। হ্যাঁ, কিন্তু এইসব তুই জানিস কিভাবে? ঈশানের কথায় সাজু জোরে হেসে দেয়। এই হাসির কারণ তারা দুজন বুঝতে পারে না। কি হতে পারে এই হাসিতে না বুঝে আবারও জিজ্ঞেস করেছে, কি হলো? কিছু বলছিস না কেন? সেই মেয়ের কথা তুই জানিস কিভাবে? আর সেই মেয়েটাই বা কে? লেডি গ্যাং লিডার মিন্নি। এসব কি বলছিস তুই? সে তো নিউ ইয়র্কে আছে, দেশে আসছে কখন? সবটাই জানতে পারবি সময় মতো। নীলাদ্রি মায়াকে কোথাও আটকে রেখেছে, বের কর।
দিন শেষে রাতের অন্ধকার নেমেছে। রুমের পরিপাটি সুন্দর মনে হচ্ছে। সাজু বুঝতে পারে তার ঘরে হয়তো কেউ আছে। রুমে ঢুকতেই সাজুর মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কি দেখছে সে? চোখ কচলিয়ে আবারও তাকায় সে সামনে। চেয়ারে পা তুলে বসে আছে কেউ। সাজুর মুখে বস ডাক। বস, আপনি? ভাই, আপনি বেঁচে আছেন? জাহিদ খানের চোখ ভিজে যায়, কেঁদে দেয় সে। সাজু বারবার অবাক হচ্ছে। জীবন চলেছে তার সাথে, কখনো তার চোখে পানি দেখেনি। আজ কেন তার চোখে পানি? আমার সবটা ধরেছিলি তুই। নিজের বউ সন্তান জীবিত দেখো তাদের সামনে যেতে পারছি না। তুই কেমন আছিস সাজু? ভালো নেই বস, মায়াকে খুঁজে পাচ্ছি না। পেয়ে যাবে আসাদ। ঈশান খবর পেয়ে গেছে। আমার মেয়েকে নিয়ে চলে আসিস সেই জায়গায়। এই অন্ধকার দিকে ছেড়ে ভালোর পথে যেতে চাই, নিরহ মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই হবে বস, কিন্তু আপনি বেঁচে আছেন কিভাবে? সেদিন তো খুঁজে পাইনি আপনাকে। বাঁচিয়ে রেখেছে উপরওয়ালা। সেদিন রাস্তার পাশেই পড়েছিলাম, হঠাৎ কেউ এসে নিয়ে যায় আমাকে। ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে আছি। পাশে ছিল আসাদ, ঈশান। তাদের দুজনকে বলেছি আমার কথা যেন তোকে না বলে। তাদেরকে নায়েবের কাছে পাঠিয়ে দিই। আমাদের হয়ে তারা নায়েবের সব খোঁজ খবর এনে দেয়। তোর সাথে যেদিন তাদের দেখা হয় সবটাই আমাকে বলেছে। এমনকি এতদিন নিজের বউ সন্তানকেও দেখতে পারেনি। সব কিছু শেষ দেখে ছাড়ব। রাত প্রায় 2টো। অন্ধকার রুম। জানালা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। পেটের ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে মায়া। 2 রাত ধরে খাওয়া হচ্ছে না। চোখের নিচে কালো দাগ পড়েছে। চোখের সামনে ভেসে উঠেছে সেই রাতের বিয়ের কথা। বিয়ে সম্পূর্ণ হয়েছে। মায়ার মুখে ফুটফুটে সুন্দর হাসি। সাজুর মন আনন্দ পাচ্ছে মায়ার এত সুন্দর হাসি দেখে। মায়া বলে, সব তো হলো, এখন চলো না আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে থাকবে না কোনো বেইমান মানুষ, থাকবে না কোনো বিশ্বাসঘাতক। মায়ের কথায় যুক্তি আছে, সাজু বুঝতে পারে, কিন্তু বুঝে কি হবে? শত্রু বাঁচিয়ে রেখে যেতে চায়নি সাজু। নিজের পরিবারকে হারিয়েছি যাদের কারণে, তাদেরকে জীবিত রেখে এ দেশ থেকে অন্য দেশে কিভাবে যাব মায়া? সাজুর কথায় মায়া কিছু বলে না। সাজুর হাতে হাত রেখে মায়া বলে, চলো বাসায় যাওয়া যাক। দরজার শব্দে মায়ার ভাবনা কাটে। মুখ ফুলিয়ে বলে, কে ওখানে? দরজার বাইরে থেকে কেউ রুমে প্রবেশ করে। মায়া দাঁড়াতে চেষ্টা করে। হঠাৎ চেনা কারো মুখের কথা শুনে মায়া 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 ডাক শুনেই সে ফুঁপিয়ে কান্না করতে থাকে। সাজু দৌড়ে যায় তার কাছে। কি হয়েছে তোমার? প্লিজ কান্না থামাও, তোমার কান্না আমার সহ্য হয় না মায়া। মায়া কাঁদতেই থাকে। নিজের প্রিয় মানুষের কাছে কাঁদছে, ভয় নেই তার। হঠাৎ পেছন থেকে ঈশান বলে, সাজু, এখানে থাকা ঠিক হবে না, মায়াকে নিয়ে চল। ঈশানের কথায় সাজু হাসতে গিয়েও হাসতে পারেনি। মায়া তার বুকে পড়ে কান্না করছে। সে মায়ার হাতের বাঁধন খুলেই বলে, চলো। মায়া উঠে দাঁড়াতে আবার বসে পড়ে। সাজুর চোখ যায় মায়ার পায়ে। পা ফুলে আছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে মায়ার। সাজু তাকে কোলে করে গাড়িতে নিয়ে যায়। আসাদ ড্রাইভ করতে করতে বলে, নীলাদ্রি কোথায়? তাকে পাওয়া হলো না। এসব পরে দেখা যাবে, আগে হাসপাতালে চলো। গাড়ি হাসপাতালের দিকে যায়। 30 মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসে তারা। মায়াকে কোলে করে বেডে শুইয়ে দেয়। মায়া তাকিয়ে আছে সাজুর দিকে। ডক্টর আসলে সাজু বলে, আমার মায়াকে আমি সুস্থ দেখতে চাই, এর চেয়ে বেশি কিছু চাই না। আমার মায়াকে ঠিক আগের মতো করে দেখতে চাই। আপনি এত উত্তেজিত হবেন না, বেশি কিছু তো হয়নি মনে হচ্ছে। সাজু ডক্টরের কলার চেপে বলে, তোর কাছে বেশি কিছু না, আমার কাছে অনেক কিছু। আমার মায়া যেন আগের মতো হয়। জি ভাই। সাজু হাসপাতাল থেকে বের হতেই তার ফোনে কল আসে। সে দেখে এটা মিন্নির ফোন। রিসিভ করতেই উপাস থেকে বলে, জায়গায় চলে আয়, সব ঠিকঠাক হয়ে আছে। মুচকি হাসে সাজু ফোন কেটে দেয়। রওনা হয় সেই জায়গায়। চোখের বাঁধা অবস্থায় আছে নায়েব। সামনে বসে আছে মিন্নি। নায়েব মদের নেশায় ড্রাঙ্ক হয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হুট করেই সাজু চলে আসে। মিন্নি সাজুকে বলে, এই যে তোর শিকার। এই কথা শুনে নায়েব উপরে তাকায়।
নিভো নিভো চোখে তাকাতেই অবাক সে। সাজু দাঁড়িয়ে আছে তার সামনে। সে বলে, সাজু তুই? কিরে, ভয় পেলি মনে হচ্ছে? দেখ আমাকে ছেড়ে দে, তুই যা চাইবি সবই দিব। ক্ষমতা লাগবে ক্ষমতা দিব, টাকা লাগবে টাকা দিব। প্লিজ ভাই আমাকে ছেড়ে দে। আমি শত্রু বাঁচিয়ে রাখি না। আর কি বললি? যা চাইবো সব দিবি? হ্যাঁ দেব। কি চাই তোর? ফিরিয়ে দে আমার বাবা মাকে, ফিরিয়ে দে আমার সবচেয়ে আদরের বোনটাকে। নায়ক কিছুই বলতে পারে না। কি বলবে? সে মৃত্যুর সামনে বসে আছে। চাইলেও ও মৃত্যু মানুষকে ফিরিয়ে দিতে পারবে না। সাজু বলে, কি রে, ফিরিয়ে দিবি না? নায়েব চুপ থাকতেই সাজু তার বুক বরাবর শ্যুট করে দেয়। সাজু তার চোখের পানি মুছে পিস্তলের সব কটা বুলেট নায়েবের বুকে গেঁথে দেয়। মন খুলে নিঃশ্বাস নেয় সাজু। পাশে এসে দাঁড়ায় মিন্নি। মনের ইচ্ছে পূরণ হয়েছে তো তোর? এখন মায়াকে নিয়ে নতুন কিছু শুরু কর। সকাল হয়েছে। সাজু হাসপাতালে আসে। রুমে যেতেই দেখে নীলাদ্রি বাইরে পায়চারি করছে। সাজু রেগে যায়। নীলাদ্রি সাজুকে দেখেই দৌড়ে আসে। কোথায় ছিলে তুমি? তা আপনাকে কেন বলতে যাব? নীলাদ্রি সাজুর সামনে থেকে সরে যায়। সাজু সোজা মায়ার কাছে চলে আসে। মায়া ঘুমিয়ে আছে। বেডের ডান পাশে তাকাতেই সাজু অবাক। মায়ার বাবা এখানে আসবে কিভাবে? হঠাৎ সাজুর হাত ধরে মায়া। বাবাকে দেখে অনেকটাই ভালো লাগেছে। নিজের বাবা এখনো বেঁচে আছে ভাবতেই অবাক লাগছে। সাজু বলে, তুমি সবটাই জানো? বাবা সবটাই বলেছে, মাও আসছে। মানে? হ্যাঁ মা, আর নীলাদ্রি আপুও আসছে। চুপ, তার কথা বলবে না। তোমার মা কোথায়? নামাজে বসেছে। 2 বছর পর। এই মায়া, তোমার মেয়ে আমার সব কাপড় ভিজিয়ে দিয়েছে। এখন আমি কি পরব? ভালো করেছে, কিছু পড়তে হবে না, এভাবেই থাকো। সাজু রেগে যায়। তা খেয়াল করে তার মেয়ে আহিদা। সাজু বুঝতে পারে আহিদাকে আর একটু জোরে কথা বললেই ঠোঁট বাঁকিয়ে কেঁদে দেবে। আর আহিদা যদি কেঁদে দেয় সাজুর 12টা বাজিয়ে দেবে মায়া। মায়া রান্নাঘর থেকে এসে বলে, সব কিছু কেন আমায় করতে হবে? ঈশান, আসাদ, নীলাদ্রি, জ্যোতি আসবে, তা কি মনে আছে তোমার? সাজু মাথা নাড়িয়ে বলে, মায়া আহিদাকে নিয়ে যায়। উপর থেকে সবটা দেখছে মায়ার বাবা মা। মিটিমিটি হাসছে তারা দুজন। মায়ার বাবা বলে, এভাবে যেন তাদের হাসি খুশিটা থাকে। বেঁচে থাকুক তাদের ভালোবাসা। সব ভালোবাসার জয় হোক, সব ভালোবাসার মিলন হোক। এই সমাজের মানুষকে বলি, আপনার সন্তানকে তার সাথেই মিলিয়ে দিন, যার সাথে থাকলে আপনার সন্তান হাসি খুশি থাকবে। ভালোবাসা মেনে নিন, এই ভালোবাসায় হাসি খুশি থাকবে আপনার সন্তান। ধন্যবাদ। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।